আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতীয় গণমাধ্যমের ভূমিকা দুদেশের সম্পর্কে ফাটল ধরাবে, আশঙ্কা পররাষ্ট্র উপদেষ্টার। বাংলাদেশের উপর ছড়ি ঘুরানোর সুযোগ নেই, হুঁশিয়ারি বিশ্লেষকদের। পতিত স্বৈরাচার ভারতে বসে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশে ফেরার অপচেষ্টা চালাচ্ছে, অভিযোগ বিএনপি নেতাদের। ষড়যন্ত্রকারীদের কঠোর হাতে দমনের হুঁশিয়ারি। জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, জানালেন ধর্ম উপদেষ্টা। সংস্কারের পথে বাধা আসছে বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এবং ধর্মকে ব্যবহার করে যারা সাম্প্রদায়িক সংঘাত বাঁধাচ্ছে তাদের নিষিদ্ধ চান সার্জিস আলম। গণ অভ্যুত্থানে শহীদ আরও ৫৫ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে জানাবো বিস্তারিত। ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে যে ভূমিকা নিয়েছে এতে দুদেশের সম্পর্ক উন্নয়নে বাধাগ্রস্ত বা ফাটল ধরাবে বলে আশঙ্কা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের। ঢাকায় বাংলাদেশ ভারত সম্পর্কের প্রত্যাশা, প্রতিবন্ধকতা ও ভবিষ্যৎ বিষয়ক সেমিনারে তিনি বলেন, ভারতীয় গণমাধ্যমের নেতিবাচক প্রচারণা ঢাকা দিল্লি সম্পর্কের জন্য শুভ ফল বয়ে আনবে না। এ সময় বিশ্লেষকরা বলেন, বাংলাদেশের উপর ভারতের ছড়ি ঘুরানোর কোনো সুযোগ নেই। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বাংলাদেশ ভারত সম্পর্কের প্রত্যাশা, প্রতিবন্ধকতা ও ভবিষ্যৎ নিয়ে এই সেমিনারের আয়োজন করে নর্থ সাউথ ইউনিভার্সিটি। শিক্ষার্থী, শিক্ষক, সাবেক কূটনীতিক, নিরাপত্তা বিশ্লেষক ও রাজনীতিবিদ সহ নানা শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের বিভিন্ন বক্তব্য, বিবৃতির তীব্র নিন্দা জানায় শিক্ষার্থীরা। আমাদের দেশে যে সাধারণ হিন্দুরা আছে তাদেরকে তারা বাংলাদেশি মনে করে না, তারা ভাবে বাংলাদেশে অবস্থিত সমস্ত হিন্দু তারা ভারতের অংশ। সেমিনারে বিশ্লেষকরা বলেন, দুই দেশের সম্পর্কে সম্মান ও ন্যায্যতা প্রত্যাশা থাকলেও তা উপেক্ষিত। ভারত আমাদের সঙ্গে যে আচরণ করছে, ৩,০০০ কিলোমিটারের চেয়ে বেশি কাঁটাতারের বেড়া, সারা বাংলাদেশ ঘিরে তারা সীমান্ত, সড়ক, রাস্তা তৈরি করেছে। ১০ কিলোমিটার দূরে দূরে তারা দুর্গ করেছে। ইসরায়েল ফিলিস্তিনিদের সাথে যে আচরণ করছে সেখানের মধ্যে এরকম দেয়াল। আমাদের ক্রেডিবল ডিটারেন্স থাকার কথা, এই কথাটা আমি বলার চেষ্টা করি অনেকে, কিন্তু এটা শুনতে চায় না। মনে করে ক্রেডিবল ডিটারেন্স মানেই মনে হয় আমি যুদ্ধ করতে চাচ্ছি। ইসকনের সাবেক নেতা গ্রেপ্তার ইস্যুতে ভারত সরব থাকলেও ওই ঘটনায় মসজিদ ভাঙা এবং মুসলিম আইনজীবী হত্যার বিষয়ে দেশটির নীরব ভূমিকার সমালোচনা করেন বক্তারা। মসজিদ ভেঙে দিয়েছে, বাংলাদেশের মানুষ প্রতিক্রিয়া জানায়নি, প্রতিবাদ জানিয়েছে শান্তিপূর্ণভাবে। ঘটনাটা যদি ইন্ডিয়া ঘটতো, রক্তের বন্যা বয়ে দিত। চিন্ময় দাস বাংলাদেশের নাগরিক, তিনি বাংলাদেশের আইন ভঙ্গ করলে যে ধর্মাবলম্বী হোক না কেন অন্যান্য সকল নাগরিকদের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করা উচিত সেই কাজটি সরকার করেছে। সুতরাং এখানে দাস অথবা শেখ হিসেবে বিবেচনা করার কোনো কারণ নেই। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। ভারতীয় মিডিয়া যে ভূমিকা নিয়েছে এটা কোনো অবস্থাতেই দুটো দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক না, প্রতিবন্ধক। এটা একটা তারা কেন করছে তারা ভালো বলতে পারবেন। এখানে আমার মনে হয় আমাদের মিডিয়ার একটা ভূমিকা নেওয়া প্রয়োজন আছে। আমি বলি না যে ভারতীয় মিডিয়াকে ফলো করুন, না, ওইরকম রিয়াকশন আমরা চাই না, কিন্তু ভারতীয় মিডিয়াতে যেসব মিথ্যাচার হচ্ছে সেগুলিকে তুলে নিয়ে আসা, আমরা আশাবাদী হতে চাইবো যে আমরা একটা ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবো। বাংলাদেশ কারো জন্য নিরাপত্তা হুমকি নয় উল্লেখ করে তিনি আরও বলেন, এ নিয়ে প্রতিবেশী কোনো দেশের উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। পতিত স্বৈরাচার ভারতে বসে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশে ফেরার অপচেষ্টা চালাচ্ছে, কিন্তু জনগণ তা হতে দেবে না বলে হুঁশিয়ার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সব ষড়যন্ত্র ব্যর্থ করতে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান দলটির নেতারা। এ সময় তারা বলেন, যারা অরাজকতা তৈরি করছে তাদের কঠোর হাতে দমন করা হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে মানবাধিকার ও গণতন্ত্র শীর্ষক আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সহ সিনিয়র নেতারা। তাদের অভিযোগ, দেশে অস্থিরতা তৈরির মূল হোতা
পতিত স্বৈরাচারের প্রধান শেখ হাসিনা ও তার দোসররা। সবাইকে ঐক্যবদ্ধ থেকে তাদের পরাস্ত করতে হবে। এ সময় খন্দকার মোশাররফ বলেন, সব বৈষম্য এ সরকার দূর করতে পারবে না, মূল সংস্কার করবে নির্বাচিত সরকার। সব ষড়যন্ত্রকে ব্যর্থ করতে হলে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনকেই অগ্রাধিকার দিতে হবে। এই সরকার হলো সাময়িক সরকার, এরা তো অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে না। তাই তাদের যদি সফলভাবে বিদায় নিতে হয়, তাহলে এদেশে জনগণের যে প্রত্যাশা, তাদের দায়িত্ব হচ্ছে নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া। যারা পতিত তারা তো সর্বশেষ চেষ্টা করবে যে এই দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা আবার পুনর্জীবিত হতে, কিন্তু এদেশের জনগণ তো আর এটা হতে দিবে না। এটা রায় দিয়ে দিয়েছে 5ই আগস্ট। অন্যদিকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আয়োজিত সমাবেশে আওয়ামী দোসরদের বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, পরাজিত শক্তির চক্রান্ত ঠেকাতে নির্বাচিত সরকারের বিকল্প নেই। বাংলাদেশে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। বাংলাদেশে যে অপতৎপরতা শুরু করেছে এদেরকে রুখে দিতে হলে জনপ্রতিনিধি সরকার দরকার। এদেরকে রুখতে হলে প্রশাসনকে শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে, কারো চোখের দিকে তাকিয়ে নয়, বাংলাদেশের 18 কোটি মানুষের দিকে তাকিয়ে এদেরকে প্রতিহত করতে হবে। অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার সরকার, তাই জনগণের প্রত্যাশা পূরণে তাদের কাজ করতে হবে বলেও জানান তিনি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। আগামী নির্বাচনে বিএনপি এককভাবে জয়লাভ করলেও সব দলের সমন্বয়ে জাতীয় সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এনডিএম এর প্রস্তাবিত রাষ্ট্র সংস্কার নিয়ে সেমিনারে তিনি একথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সংস্কার করতে গিয়ে অন্তর্বর্তী সরকার প্রতিনিয়ত বাধার মুখে পড়ছে। প্রচলিত সংবিধান অনুসারে জাতীয় নির্বাচন চেয়েছেন রাজনৈতিক দলের নেতারা। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তারা বলেন, নির্বাচন কমিশন সহ প্রয়োজনীয় দু একটা বিষয়ে সংস্কার এনে নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দেয়া এখন সময়ের দাবি। গণফোরামের জাতীয় সম্মেলনে বিভিন্ন দলের নেতারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে গণফোরামের 7ম জাতীয় সম্মেলনে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মুক্তিযুদ্ধের চেতনা, গণ আকাঙ্ক্ষাকে ধারণ যারা করে তারাই আসলে এইবারের গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের ক্ষমতা রাখে। এ সময় তারা বলেন, জাতীয় ঐক্যে যে ফাটল ধরেছে তা বন্ধ করে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের পথে এগিয়ে যেতে হবে। মেহরবানি করে আলাপ আলোচনা করেন, বোঝাপড়া তৈরি করেন। অভ্যুত্থানের সাফল্যকে অর্জনকে আমরা রক্ষা করতে চাই। কোন যদি হঠকারিতা করেন, শহীদের রক্ত এখনো কিন্তু রাজপথ থেকে শুকায় নাই। শহীদরা আপনাদেরকে ক্ষমা করবে না। নির্বাচনী সংস্কার করেন, দ্রুততম সময়ে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার করেন, আর অন্যান্য সংস্কার রাজনৈতিক সরকারের জন্য রেখে দেন। সংবিধান নিয়ে বেশি ঘাটাঘাটি করবেন না। সংবিধান সংস্কার রাজনৈতিক দল করবে, তাদের উপর ছেড়ে দেন। রাষ্ট্র সংস্কার চলমান প্রক্রিয়া জানিয়ে নেতারা বলেন, এটা একদিনের বা এক সরকারের কাজ নয়। যারা বলে যে আমরা চলে গেলে আর সংস্কার হবে না, আমি বলতে চাই তারাও জনগণের শক্তিতে বিশ্বাস করে না। জনগণের উপরে যদি আস্থা থাকতো, তাহলে জনগণের মত প্রকাশের অধিকার এবং সুযোগ সেইটাকে নিশ্চিত করে সংস্কারের দায়িত্ব তাদের হাতে দিয়ে দেওয়ার একটা পার্মানেন্ট সিস্টেম এই দেশে যাতে চালু হয় সেইটার চেষ্টা করতে। এবার যেন যে ঐক্য আমরা গড়ে তুলতে পেরেছি, এটাকে আমরা সুসংগত করে আমাদের যে ঘোষিত লক্ষ্যগুলো আমরা যেন অর্জন করতে পারি। আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ড বাতিলের নামে মুক্তিযুদ্ধের উপর হস্তক্ষেপ জনগণ কোনোভাবে মেনে নেবে না বলেও মন্তব্য করেন নেতারা। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। তিনি বলেন, নির্বাচন কমিশন গঠন শেষে ভোটের জন্য প্রয়োজনীয় সব কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাউফল ফাউন্ডেশনের সংবর্ধনা অনুষ্ঠানে উপদেষ্টা বলেন,
হজের খরচ আরও কমানোর চেষ্টা করছে সরকার। রিপোর্ট আদ্দিন সজীবের। জুলাই গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারে গুরুত্ব দেয় প্রশ্ন ওঠে কতদিনে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দেবে সরকার। তবে ভোটের পথে যে এগোচ্ছে দেশ তা স্পষ্ট হয় ৩ মাসে সার্চ কমিটি আর ৩.৫ মাসে নির্বাচন কমিশন গঠনের পরই। প্রধান উপদেষ্টা মহোদয় যে তারিখ ঘোষণা করবেন সেই তারিখে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। ধর্ম উপদেষ্টা জানালেন আগামীতে যারা দেশ পরিচালনা করবেন তাদের পথ সুগম করতে যত দ্রুত সম্ভব নির্বাচন দিবে সরকার। পলিটিক্যাল কালচার আমরা হারিয়ে ফেলেছিলাম, আমরা এটাকে ফিরিয়ে আনতে চাই। জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে যাদেরকে নির্বাচিত করবেন, যারা ম্যান্ডেট পাবেন, আমরা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করব। আমরা ক্ষমতা ধরে রাখতে আসি নাই, আমরা আগামী দিনে যারা আসবেন রাষ্ট্র চালাবেন তাদের জন্য পথ সুগম করতে এসেছি। ল অ্যান্ড অর্ডার প্রতিষ্ঠিত হতে হয়, না হলে নির্বাচন দেওয়া যাবে না। এগুলো করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। বাউফল ফাউন্ডেশনের আয়োজনে চট্টগ্রামে শহীদ আইনজীবী সাইফুল ইসলামের পরিবারকে ১ কোটি টাকা সহায়তা দেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, হত্যাকারীদের ছাড় দেয়া হবে না। অপরাধী যারা তাদের ছাড় দেওয়া হবে না। একটা চক্র চেয়েছিল একটা সহিংসতা, দাঙ্গা হাঙ্গামা তৈরি করার জন্য, কিন্তু আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন। হজের জন্য যতটা সম্ভব খরচ কমানো হয়েছে জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, হজযাত্রা আরো সহজ করতে চেষ্টায় আছে সরকার। কোনো এজেন্সি অথবা গভর্নমেন্টের ব্যবস্থাপনা যারা হজে যাবেন তারা যদি কষ্ট পান, অব্যবস্থার শিকার হন, আমাদেরকে জানালে আমরা আইনানুগ বিধিমতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ধর্মকে ব্যবহার করে যারা সাম্প্রদায়িক সংঘাত, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে তাদের নিষিদ্ধের দাবি জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। ময়মনসিংহে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, নতুন বাংলাদেশে এখনো চক্রান্ত থেমে নেই। ছাত্র জনতার আন্দোলন কোনোভাবে ব্যর্থ হলে গণহত্যাকারী শেখ হাসিনা কারো অস্তিত্ব রাখবে না বলেও আশঙ্কা তার। ধর্মকে ব্যবহার করে যদি যে কোনো ধরনের উগ্র সাম্প্রদায়িক কার্যকলাপে লিপ্ত হয়, সেটা ইসকনের মতো কোনো উগ্রবাদী সংগঠন হোক বা অন্য যে কোনো সংগঠন হোক, যে কোনো ধর্মের হোক, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় সোচ্চার থাকবে। এবং আমরা চাই এরকম উগ্রবাদী যে সংগঠনগুলো রয়েছে যারা ধর্মকে ব্যবহার করে মানুষের ভিতরে এরকম সাম্প্রদায়িক সংঘাত ঘটাতে চায় এবং দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, সে সকল উগ্রবাদী সংগঠনকে যেন নিষিদ্ধ করা হয়। বেসরকারি মেডিকেল শিক্ষায় অটোমেশন বা স্বয়ংক্রিয় পদ্ধতি বাতিল সহ ৩ দফা দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, উত্তীর্ণ হওয়ার পরও ভর্তি প্রক্রিয়ার জটিলতার কারণে পছন্দের মেডিকেল কলেজে পড়তে পারছেন না তারা। মনির হোসেন তপুর রিপোর্ট। এককালীন টাকা দিয়েও পছন্দমতো মেডিকেল কলেজে ভর্তি হতে না পারায় হতাশ শিক্ষার্থীরা। তাছাড়া অটোমেশন বা স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় এবছর ৩ ধাপে ভর্তি করায় ৪ থেকে ৫ মাস পিছিয়ে পড়েছেন অনেক শিক্ষার্থী। ফলে পাঠ্যক্রমের সাথে তাল মিলিয়ে পড়তে হিমশিম দশা অনেকেরই। এরপর পছন্দের বেসরকারি মেডিকেলে ভর্তি হতে না পারার আক্ষেপ তো আছেই। এই বিড়ম্বনা থেকে মুক্তির জন্য জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এই অটোমেশন সিস্টেমটা খুবই দীর্ঘায়িত একটা প্রক্রিয়া। তো দীর্ঘায়িত হওয়ার কারণে যে এই অটোমেশন সিস্টেম মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পরেও সেটা চলতে থাকে। যেমন কয়েকদিন আগে সে থার্ড মাইগ্রেশনের একটা ফর্ম দেওয়া হয়েছে। আমাদের যে ঐচ্ছিক মাইগ্রেশনটা হয় এটা হচ্ছে অনলাইন হয় না, এটা হয় ম্যানুয়ালি হওয়ার কারণে কি হয়, প্রাইভেট মেডিকেলগুলো কখনোই চায় না যে সিটটা খালি হোক। তো এর ফলে হয় ভালো ভালো মেডিকেলগুলোতে না আমরা পড়ার সুযোগ পাচ্ছি না। আমাদের 1 লাখ টাকা দিয়ে নিশ্চয়ন করতে হয় প্রথমে একটা কলেজে। তো অনেক ক্ষেত্রে ওই টাকাটা আমাদের ব্যাক করতে চায় না। ওই যেই কলেজগুলোতে আমরা প্রথমে নিশ্চয়ন করি ওই কলেজগুলো থেকে আমাদের টাকাটা ব্যাক করে না। আবার এই ফর্ম ফিল আপেও অনেক প্রবলেম করে। আমাদের অটোমেশনের যে ফর্মটা দেওয়া হয়, ঐচ্ছিক ফর্মটা, ঐচ্ছিক অটোমেশনের, সেটা আমাদের প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়, মেডিকেল কলেজ থেকে। এখন অনেক শিক্ষার্থী যখন এই ফর্মটা তুলতে চায় তারা হয়তো বিভিন্ন মেডিকেল থেকে সেটা তুলতে পারে না, অথবা সেটা কেন্দ্রীয়ভাবে পৌঁছাতে পারে না যেখানে তারা পৌঁছাতে চায়। কিন্তু যদি এই ফর্মটা কোনোভাবে কেন্দ্রীয়ভাবে দেওয়া হতো তাহলে অনেক শিক্ষার্থী ভোগান্তি থেকে মুক্তি পেত। অটো মাইগ্রেশনের কারণে একটা কলেজে আসছে নিজের
বাসার কাছে, কিন্তু দেখা যায় যে আবার দূরে কোথাও চলে আসছে, ধরেন ঢাকায় চলে আসছে বা কারোর ময়মনসিংহ চলে আসছে, তো এটা একটা সমস্যা। মেডিকেল শিক্ষাখাত ধ্বংসে পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্র বন্ধের দাবিও জানান শিক্ষার্থীরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরাফাহ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। 15 বছরে দেশে যে লুটপাট হয়েছে তার প্রভাবে অর্থনীতির ক্ষত সহজে শুকাবে না, তবে আগামীতে যেন আর অর্থ পাচার না হয় তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। রাজধানী একটি হোটেলে ঢাকা চেম্বার আয়োজিত বাণিজ্য সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় ব্যবসায়ী ও উদ্যোক্তারা জানান, জ্বালানি সংকট এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে ব্যবসা চালানো সম্ভব নয়। শারফুল আলমের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা দাবিতে রাস্তায় বিভিন্ন মহল ও গোষ্ঠী। এসব আন্দোলন থেকে সহিংসতায় ভাঙচুর করা হচ্ছে সরকারি বেসরকারি স্থাপনা, আক্রান্ত হচ্ছে শিল্প কলকারখানাও। এসব কারণে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর চেষ্টাতে বাধা হয়ে দাঁড়াচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও গ্যাস বিদ্যুতের জ্বালানি সংকট। এমন পরিস্থিতিতে বাণিজ্য সম্মেলনের আয়োজন করে ঢাকা চেম্বার। সেখানে উঠে আসে ব্যবসায়িক নানা প্রতিবন্ধকতার কথা। মাহমুদ ডেনিমের ডিএমডি রাফিকে কিভাবে ব্রুটালি তাকে মারা হয়েছে। আমাদের প্রায়োরিটির মধ্যে সবচেয়ে বড় প্রায়োরিটি হচ্ছে এই মুহূর্তে যদি নাম্বার 1 হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে জিরো টলারেন্সের মধ্যে নিয়ে আসা। End of the day, if the economy is to move, unless there is energy supply, it will not happen. If you depress your net energy supply, what are our industrial facilities going to run on? So that's a very critical component for us. Rightly এটাকে একটা সফট টার্গেট হিসেবে নিয়ে একটা নৈরাজ্য তৈরি করছে, but I'm sure you can see a successive improvement of situations, and going forward I assure you that you will see better situations. উন্নয়নের নামে দুর্নীতিতে জর্জরিত অর্থনীতির উপর নির্ভর করে 2026 সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়া কঠিন হবে কিনা তা আরেকবার ভেবে দেখার তাগিদ দিয়েছেন বিনিয়োগকারীরা। এ সময় অর্থ উপদেষ্টা জানান, মূল্যস্ফীতি কমানো সহ অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরতে শুরু করেছে, তবে সহসায় এ ক্ষত শুকাবে কিনা তা নিয়েও আশঙ্কা তার। 15 বছরে যে অর্থনৈতিক সেক্টরে যেটা হয়েছে এটা অকল্পনীয়। এখন যদি আপনারা বলেন 3-4 মাসে এসে চিফ অ্যাডভাইজার সালাউদ্দিন সাহেবরা সব করে দেবে, দিস ইজ একটু এক্সপেকটেশনটা একটু লফটি, কিন্তু আমি বলবো এখন মোটামুটি কিন্তু একটু স্টেবিলিটি আসছে। ফরেন রিজার্ভটা যেটা ক্ষয় হয়ে যাচ্ছিল, ক্ষয় রোধ করা হয়েছে। ব্যাংক ঋণের সুদহার বাড়বে না বলেও ব্যবসায়ীদের আশ্বস্ত করেন উপদেষ্টারা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক হস্তক্ষেপের ফলে জেলেনস্কি সরকার দূরপাল্লার অস্ত্রের ব্যবহার করে রাশিয়ায় হামলা চালাচ্ছে, আর এই অস্ত্র মোকাবেলার অধিকার আছে মস্কোর। রুশ প্রতিরক্ষা মন্ত্রী অ্যান্ড্রেই বলুসোভের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। তিনি বলেন, শত্রুপক্ষকে উপযুক্ত শিক্ষা দেওয়ার মতো পদক্ষেপ দেওয়া উচিত রাশিয়ার। একই সাথে কিম জানান, আধিপত্য বিস্তারের জন্য সাম্রাজ্যবাদীদের নেওয়া পদক্ষেপ থেকে নিজেদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় উত্তর কোরিয়ার সরকার, সেনাবাহিনী ও জনগণ সবসময় রুশ ফেডারেশনের নীতিকে সমর্থন করবে। অবিলম্বে শিক্ষা সংস্কার কমিশন গঠন এবং চাকরির আবেদন ফি কমানো সহ 4 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, ছাত্র আন্দোলনে যারা সাহস জুগিয়েছে তাদের সাথে এমন বৈষম্য চলবে না। দ্রুততম সময়ের মধ্যে সরকারি বেসরকারি চাকরিতে আবেদন ফি কমিয়ে সর্বোচ্চ 200 টাকার মধ্যে আনার দাবি জানান তিনি। আগামী 1 সপ্তাহের মধ্যে পিএসসি থেকে ফ্যাসিবাদের দোসর ও দুর্নীতিবাজদের অপসারণ করার দাবিও জানায় সংগঠনটি। কক্সবাজারের টেকনাফে বাবাকে না পেয়ে শিশুকে অস্ত্র মামলা দিয়ে জেলে পাঠানো, সন্ত্রাস, অপহরণ, মামলা বাণিজ্য,
মাদক নির্মূল ও প্রশাসনের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন করেছে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব উখিয়া টেকনাফের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ফের শেখ হাসিনা ওসি প্রদীপ যুগে ফিরতে চায় না টেকনাফ বিষয়ে মানববন্ধনের শিক্ষার্থীরা বলেন, অপরাধপ্রবণ এলাকা হওয়া সত্ত্বেও তা নির্মূলের পরিবর্তে অপরাধীদের সঙ্গে সখ্যতা গড়ে তুলেছে টেকনাফ প্রশাসন। সম্প্রতি গ্রেপ্তার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী রাফির মুক্তি এবং টেকনাফ থানার ওসি মোহাম্মদ গিয়াসউদ্দিনের অপসারণ সহ 10 দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। ঝালকাঠির রাজাপুরে উদ্বোধন হল গালুয়া ইমদাদুল উলুম আশরাফিয়া মাদ্রাসার নুরানি বিভাগের নতুন ভবন। আগামী 5 বছরের মধ্যে মাদ্রাসাটিতে দায়রা হাদিস পর্যন্ত ক্লাস চালু করা সহ বিভিন্ন প্রকল্পের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। পরে মাদ্রাসা মিলনায়তনে প্রতিষ্ঠানটির 313 জন আজীবন সদস্যের নিয়ে সম্মেলন হয়। এতে অবসরপ্রাপ্ত কর্নেল মুস্তাফিজুর রহমান, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আব্দুল গফফার খান, সাধারণ সম্পাদক সৈয়দ জিয়া উদ্দিন মিজান, সংবিধান সংস্কার কমিশনের সদস্য ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজি, ব্যবসায়ী গোলাম আজম সৈকত, গালুয়া দরবার শরীফের পীর সাহেব মাওলানা আব্দুর রহিম খান ও মাওলানা আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন। এবারে পার্টেক্স খেলার খবর। দক্ষিণ আফ্রিকাকে 10 উইকেটে হারিয়ে ব্লাইন্ড ক্রিকেট টি20 বিশ্বকাপের সেমিফাইনালে উঠল বাংলাদেশ। আগামী ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। মুলতানে প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 149 রান তোলে দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে সর্বোচ্চ 38 রান করেন লেসেডি লেসুফি। জবাবে মোহাম্মদ সালমান ও আরিফ হোসেনের 50-তে 43 বল হাতে রেখে বিনা উইকেটে 150 রান তুলে জয় পায় বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল। ম্যাচ সেরা সালমান 44 বলে 73 এবং আরিফ 39 বলে 55 রান করেন। কাল বাংলাদেশ সময় বেলা 3টায় ফাইনালের টিকিট পেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সাভারে চতুর্থ দিনের মতো অনুষ্ঠিত হল ঢাকা জেলার ইস্পাহানী প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে আয়োজিত খেলার প্রথম রাউন্ডে অংশ নেয় ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এতে 3-0 গোলে বিজয়ী হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় রাউন্ডের খেলার বিজয়ী হয় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তারা 4-3 গোলে ইস্টার্ন ইউনিভার্সিটিকে হারায়। আর তৃতীয় রাউন্ডের খেলায় গণ বিশ্ববিদ্যালয় 5-0 গোলে হারায় বিজেএমইএ ইউনিভার্সিটি অ্যান্ড ফ্যাশন অ্যান্ড টেকনোলজিকে। প্রতিযোগিতায় ম্যান অব দ্য ম্যাচের হাতে পুরস্কার তুলে দেন সাবেক জাতীয় খেলোয়াড় ইমতিয়াজ সুলতান জনি। ইস্পাহানী টি লিমিটেডের ব্যবস্থাপক বিপণন সুব্রত দে ও প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মাসুদ আলম। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভারতীয় গণমাধ্যমের ভূমিকা দুদেশের সম্পর্কে ফাটল ধরাবে, আশঙ্কা পররাষ্ট্র উপদেষ্টার। বাংলাদেশের উপর ছড়ি ঘুরানোর সুযোগ নেই, হুঁশিয়ারি বিশ্লেষকদের। পতিত স্বৈরাচার ভারতে বসে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশে ফেরার অপচেষ্টা চালাচ্ছে, অভিযোগ বিএনপি নেতাদের। ষড়যন্ত্রকারীদের কঠোর হাতে দমনের হুঁশিয়ারি। জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, জানালেন ধর্ম উপদেষ্টা। সংস্কারের পথে বাধা আসছে বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এবং ধর্মকে ব্যবহার করে যারা সাম্প্রদায়িক সংঘাত বাঁধাচ্ছে তাদের নিষিদ্ধ চান সাজ্জিদ আলম। গণ অভ্যুত্থানে শহীদ আরও 55 পরিবারকে আর্থিক সহায়তা প্রদান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।